ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চড়ক মেলায় যাচ্ছি আমি, ভাই ওদিকে অঙ্কিতার সামনে আছে আর ওর অঙ্কিতার বাবাও আসবে। তো চলো চড়ক মেলায় যাই আর তোমাদের সঙ্গে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে আসলাম, দেখতে পাচ্ছ চড়ক মেলায়। তো মেলাটা দেখো কতটা জায়গা জুড়ে বসেছে। তো চলো চড়ক সম্পর্কে পৌরাণিক কিছু কথা আমি জানি, শুনেছি বড় বড় গুরুজনদের কাছ থেকে, ঠাকুমা দিদা এদের কাছ থেকে যে গল্পটা এতদিন আমি শুনে এসেছি, আজ তোমাদের শোনা। বাংলার এক প্রাচীন আধ্যাত্মিক ও রোমাঞ্চকর লোক উৎসব চড়ক পূজা। তাই তো বন্ধুরা, এই পূজা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা এক সংগ্রামের গল্প, আত্মত্যাগের গল্প আর শিব ঠাকুরের প্রতি অপরিসীম ভক্তির নিদর্শন। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে বাংলার নানান প্রান্তে, বিশেষ করে আমাদের সুন্দরবনে পালিত হয় এই চড়ক পূজা। ভক্তরা সন্ন্যাসীর বেশে কঠোর ব্রত পালন করেন, উপবাস করেন, নিজের শরীরকে আঘাত দেন, বান ফোড়েন, কেউ কেউ চড়ক গাছে ঝুলে ঘোরেন। এগুলি সবই এক উদ্দেশ্য, শিব ঠাকুরকে সন্তুষ্ট করা, যাতে পৃথিবীতে শান্তি ও কল্যাণ বজায় থাকে। তাই তো বন্ধু, চলো এবার পৌরাণিক কিছু কথা বলি। চড়ক পুজোর পিছনে রয়েছে এক গভীর পৌরাণিক কাহিনী। রাজা দক্ষিণ তার যজ্ঞে শিবকে আমন্ত্রণ জানিয়েছিল। তখন অপমানে সতী যজ্ঞকুণ্ডে আত্মবলি দিলেন। এই দুঃখে শিব স্ত্রী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করলেন তাণ্ডব। তার রোষে পৃথিবী ধ্বংসের পথে চলল। তখন বিষ্ণু নিদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করে, আর সেগুলি পরে হয়ে ওঠে শক্তিপীঠ। এই ঘটনার পর থেকে শিব তার সমস্ত ক্রোধ সংযমে পরিণত করেন। ভক্তরা তাই কষ্ট সহ্য করে তার মতো সংযমী হতে চায়। আর এই চড়ক পূজায় নীল পূজা হয়। তো নীল পূজা সম্পর্কে কিছু বলি। দেবতা ও অসুরা সমুদ্র মন্থন করে অমৃত তুলতে চাইল। প্রথমে উঠে আসে এক ভয়ঙ্কর কালকূট বিষ। এই বিষ ধরার ক্ষমতা কারোর ছিল না। তখন শিব নিজেই তা পান করে নেন। তো এই গল্প তো আমরা সবাই শুনেছি, তাই। আর এই বিষ তার গলায় আটকে যায়, গলা নীল হয়ে যায়। তিনি তখন থেকে নীলকণ্ঠ নামে পরিচিত হয়। এই আত্মত্যাগের স্মরণে নীল পূজার চড়ক, যেখানে ভক্তরা নিজের শরীরকে কষ্ট দিয়ে সেই অনুভবকে শ্রদ্ধা জানায়। তো চড়ক পুজোর অনেক রীতিনীতি থাকে, যেমন চড়ক গাছে ঝুলে ঘোরা। তো খেজুর গাছে দেখেছো যে চারি সাইড দিয়ে ঘুরে ঘুরে খেজুর পাড়তে হয়। তো এটা কিন্তু আমাদের এদিকে খুব প্রচলিত হয়। তো শিবের তাণ্ডব নৃত্যর প্রতীক। বান ফোড়া হয়, তা আত্মত্যাগের চরম রূপ এটা। তো আগুনের উপর দিয়ে হাঁটা, কাটার উপরে চলা, সংকল্প। তো সহিষ্ণুতার প্রতীক। সন্ন্যাসীরা ব্রত করেন, শিবের মতো নিঃস্ব নীরব হওয়ার চেষ্টা। এগুলি সবই এই নিদর্শন শেখায়। ভক্তি মানে শুধু ফুল নয়, ভক্তি মানে নিজেকে কষ্ট দিয়ে ঈশ্বরকে অনুভব করা। তাই তো। তো আমাদের এই সুন্দরবনের মানুষরা জীবনের প্রতিটি ক্ষণ প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকি আমরা। আমাদের ধর্ম এই সংগ্রামের অংশ চড়ক পূজা। আমাদের কেবল শিবের আরাধনা নয়, বরং তার সঙ্গে একতা হয়ে বাঁচার শক্তি অর্জন করে থাকি আমরা। আমাদের গ্রামে মেলা বসে, যাত্রাপালা হয়, তো বালাকি হয়। তো খুব আনন্দ হয় এই চড়কের আগে। তো খুব ভালো লাগে। আর সন্ন্যাসীরা আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় শিব ঠাকুর নিয়ে। খুব ভালো লাগে। আমরা সমস্ত উপকরণ রেডি করে রাখি শিব ঠাকুর চান করানোর জন্য। আর এক কথা তোমাদের সঙ্গে বলাই হলো না, তো এটা আমার দিদার কাছে বহুত শুনেছি। তো আমাদের এই সুন্দরবনের এক সন্ন্যাসী, তার নাম ছিল লক্ষণ। সে শিবের ব্রত নিয়েছিল। তো তার স্ত্রী না প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল। তো স্ত্রীর অচেতনে সমস্ত ডাক্তার তার হাল ছেড়ে দিয়েছিল। তো চড়কের রাতে সে প্রতিজ্ঞা করলো, আমার স্ত্রী যদি বাঁচে সে বান ফোড়া হবে, বান ফোড় দেবে। তো অলৌকিকভাবে না ভোরবেলা তার স্ত্রী সুস্থ হয়ে উঠেছিল। তো পরের দিন লক্ষণ চড়কে বান ফোড়া হয়েছিল। তার শরীরে রক্ত ঝরছিল, সারা গা দিয়ে রক্ত বের হচ্ছিল জানো, কিন্তু তার মুখে ছিল প্রচুর হাসি ছিল। এই ঘটনাটা আজও আমাদের গ্রামের লোকেরা গল্প করে। তো বিশেষ করে আমি আমার দিদার কাছ থেকে এই গল্পটা শুনেছি। সব শেষে বলবো,
আমাদের এই চড়ক পূজা আমাদের শেখায় কষ্ট, বিশ্বাস, সহিষ্ণুতা আর ঈশ্বরের প্রতি নির্ভরতার শিক্ষা। তো এই পূজা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা এক জীবন্ত দর্শন। আমাদের সুন্দরবনের মানুষের জন্য এই চড়ক পূজা এক আশার বাতিঘর। তো চড়ক পূজার ঝাঁপ পড়া দেখলাম, তো ওখানে আমরা অনেকক্ষণই ছিলাম। তারপরে অঙ্কিতার তো খিদে পেয়ে গেছে, তো এত বড় মেলার আয়োজন আর অঙ্কিতা কিছু না খেয়ে পারে, তো তার জন্য ওদিকে ঝাঁপ পড়াও শেষ হয়ে গেল। আর এদিকে দেখো সবাই এবার মেলার চারপাশে চত্বরে ঘোরাঘুরি করছে, খাওয়ার দাওয়ার খাচ্ছে, তো আমরাও চলে আসলাম। তো ফার্স্টে খেয়ে নিলাম, ঘুগনি খেলাম ভাই, আমি আর অঙ্কিতা। তারপরে লস্যি খেয়ে নিলাম। তো তারপরে দেখো ফুচকার জন্য ওয়েট করছিলাম অনেক সময়, তো ফাইনালি ফুচকাও খাওয়া হয়ে গেল। তো এবার বাড়ির জন্য কিছু নেব। তো দেখো কত লোক হয়েছে, চারি সাইডটা শুধু লোকের লোকান। তো তারপরে চলে আসলাম জিলিপির দোকানে। তো জিলিপি আর নেই, অন্য অন্য মিষ্টি আছে। তো আমরা জিলিপি নেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। তো দেখতে পাচ্ছ জিলিপি আমাদের আগেও 4-5 জন লাইনে আছে, তার জন্য আমরা ওখান থেকে চলে আসলাম। বাড়ির জন্য অন্য কিছু নিলাম, নিয়ে দেখো এই দেখো ওর বাবা এখান থেকে কিনছে। তারপরে চলে যাব, এবার বাড়ির দিকে রওনা দেব। তো প্রসাদও দেবে, চড়ক পুজোর যে প্রসাদ, তো অনেকটাই রাত হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে সেরকম দূর না, এরকম 10-15 মিনিট লাগে। তো আমরা বেরোলাম এরকম 7:40-এর দিকে ওখান থেকে বেরিয়ে দেখো অঙ্কিতা, আমি আর ভাই বাইকে যাচ্ছি, আর ওর বাবা সাইকেলে ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর দেখালাম তো প্রচুর লোক হয়েছিল। আর আমাদের এখান তো প্রত্যেক বছর ওখানটায় চড়ক পুজো হয়, তো প্রচুর লোক হয়, দেখলে তো কত লোক হয়েছে। তো আরও সকাল সকাল গেলে অনেক কিছু দেখাতে পারতাম, তো বাপের বাড়ির থেকে ফিরতে দেরি হয়েছে তার জন্য। তো সামনের বছর অবশ্যই প্রথম থেকে সব কিছু শেয়ার করব। তো এখানেই ব্লগটা এন্ড করছি। তো তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিউ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।